মেঘ, মেঘ, তোমার মনের অবস্থাটা এখন ঠিক কি সেটা আমি সবটা বুঝতে না পারলেও আন্দাজ তো করতেই পারি। আমি জানি তুমি ভীষণভাবে ডিস্টার্বড হয়ে আছো, আর সেটা থাকাটাই তো খুব স্বাভাবিক। আমি জানি তোমার মনে বারবার অতীতের স্মৃতি ছায়া ফেলে যাচ্ছে। এই বাড়িতে ঢোকার পর থেকে তোমার যে স্মৃতি সে যে বড় সুখের ছিল না, সেটা আমি জানি। আর তোমার সেই খারাপ স্মৃতির কারণ তো ছিলাম আমি। আমি আজ তোমাকে আমাদের এই বাড়িতে, আমাদের পরিবারে নতুন করে বরণ করে নেবার আগে একটা কথাই তোমাকে বলবো, অতীতের ছায়াটা বর্তমানের উপর থেকে একেবারে সরিয়ে দাও। এটা আমার তোমার কাছে অনুরোধ। পুরনো কথাগুলো আর মনে রেখো না। আমার এটুকু অনুরোধ তুমি রাখবে নিশ্চয়ই? আজ আমার এই বাড়িটা, আমার এই পরিবারটা যেন সম্পূর্ণ হলো। এতদিন ধরে মেঘ দিদিভাই ছাড়া যেন অসম্পূর্ণ ছিল। ঠিক বলেছ মাসিমা, বড়দাদা ভাইয়ের মুখটা দেখে মনে হচ্ছে যেন হারানো মানিক খুঁজে পেয়েছে। দুজনকে খুব মানিয়েছে, তাই না? দেখো কারোর যেন নজর না লাগে। আনন্দে থাকো। ছোট মামা যাও, তুমি বরণটা সারো। এই যে এই লোহাটা শুনেছি রীতি তোমার হাতে পরিয়ে দেবার, কিন্তু মেঘ, আমি তোমাকে এই লোহা পরাবো না। আমি তোমাকে কোনো লোহার বেড়িতে বাঁধতে চাইব না, একদম না। আমি চাই তুমি নীলের সঙ্গে, আমাদের পরিবারের সকলের সঙ্গে ভালোবাসার বন্ধনে বেঁধে থাকো। সেই ভালোবাসা তো চোখে দেখা যায় না, চোখে দেখার দরকারও নেই, মনের মধ্যে থাকাটাই আসল। এটা আমি তোমাকে গয়না হিসেবে পরিয়ে দিলাম। একেবারে ঠিক। আর মেঘ, আমার মনে হয় তোমার আর নীলের মধ্যে সেই বন্ধনটা একেবারে সত্যি ছিল, জগতের সবচেয়ে বড় সত্যি। তাই জন্যই তোমরা আবার নতুন করে নিজেদের জীবন শুরু করতে চলেছো। আমাদের সকলের আশীর্বাদ তোমাদের সঙ্গে আছে। আমরা সবাই আবার পুরনো সমস্ত কথা ভুলে। আমি একটা কথা বলি, বড্ড বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে না ব্যাপারটা? হ্যাঁ আচ্ছা, নীল আর মেঘ বিয়ে করে বাড়িতে এসেছে, এটা তো আনন্দের ব্যাপার। আমরা এনজয় করি না? লেটস এনজয়। হ্যাঁ একদমই তাই, একটু ফিলোসফিক্যাল হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা। যাক বাবা, মানে এই বড় বড় ডায়লগ শুনে আমার প্রচন্ড খিদে হয়ে যাচ্ছিল। আবার কি তোর আবার খিদে পাচ্ছে? তুই তো বাড়ি থেকে আসার আগে এত এত খাবার খেয়ে এলি, ছোটদা ভাই আবার খিদে পেয়ে গেল? কি রে তুই? এতটা রাস্তা আস্তে আস্তে একটা ধকলে মানুষের খিদে পেয়ে যায়, তারপর এত জিনিসপত্র সেসব নিয়ে ভেতরে ঢোকানো খাটনি যায় এটা। বৌদি, এইসবের জন্য কিন্তু আলাদা চার্জ লাগবে বলে দিলাম। আচ্ছা এবার তোরা চুপ কর, আমার দিদিভাইকে এবার ঘরের ভেতর ঢুকতে দে। গতকাল দিদিভাইয়ের গলায় গান শুনিনি, ও হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে আমাকে গান শোনাবে। কি নাচবো? গান শোনাবি তো? এই তোরা ওই দুধে আলতা নিয়ে আয়, ও এগুলো বন্ধ। আরে তুই শাকটা বাজা। মেঘ এসো। আরে
দাঁড়াও, আগে আমার দাদা ভাইয়ের সাথে কিছু হিসেব নিকেশ বাকি আছে, তারপর মেয়েকে মানে বৌদি ভাইকে বাড়িতে এন্ট্রি দিতে পারবো। হ্যাঁ, হিসেব নাকি? হিসেব ভালো কথা বলছি, তো বোনগুলো কিন্তু একটা ডাকাত, সাবধান। শুনলি তো কি বলছে কাকা? কিনি কিনি দাঁড়া, যেটা বলেছে সেটার প্রমাণও দেবো আমি। এক্ষুনি যদি দাদাভাই 50,000 টাকা না দেয়। কি 50,000 মানে 50,000? বাবা আমি কি ঠিক শুনলাম? একদম একদম ঠিক, একদম অ্যাপ্রোপ্রিয়েট শুনেছিস। জমিদার বাড়িতে ডাকাত পড়েছে, সেটাই মনে হচ্ছে। নীল, একটা সাজেশন দিই, নতুন বউটাকে নিয়ে ধুলো পায়ে দিল্লি চলে যায়, তাই করতে হানিমুনে। মানেটা তোর যেখানে ইচ্ছে সেখানে যায়, কিন্তু দয়া করে এই ডাকাত বোনগুলোর পাল্লায় এই বেচারি মেয়েটাকে তুই ছেড়ে চলে যাস না, কেমন? বাড়ি কম করেই তো বলেছে, আমরা 5 জন মতো আছি, তাই 50। আরো বেশি হলে থাক। যা অলরেডি কানে গেছে তাতে আমার বুক ধরা শুরু হয়ে গেছে, আর বাড়াবেন না। আমি বলছিলাম যে দাবিটা তো নীলের ওপর, তাই তো? হ্যাঁ অবশ্যই, তা নয় তো কি। তোমরা যা কিপটা, তোমাদের কাছে আমরা চাইবো না। দাদা ভাইয়ের কাছে চেয়েছি, দাদা ভাই তো উদার মনের মানুষ। বল দাদা ভাই। হ্যাঁ উদার, ঠিকই বলেছিস। কি খেতে চাস বল, খাওয়াবো। যেখানে বলবি সেখানে নিয়ে গিয়ে খাওয়াবো, কিন্তু তোদের মতো উড়নচণ্ডীর হাতে টাকা আমি দেবো না। টাকা পেলেই শপিং এ ছুটবি আর আজে বাজে খরচা করবি। তবে না তো কি, আরে খরচ তো করবোই, আর আমাদের নতুন বৌদিকেও নিয়ে যাব, কিভাবে আজে বাজে খরচ করতে সেটাও শিখিয়ে দেবো, তাই না? উফ, তোর কি শুরু করলি বলতো? মেয়েটা সেই থেকে বাইরে দাঁড়িয়ে রয়েছে, ওর ক্লান্ত লাগছে না? আরে বাবা, ওকে অন্তত ছেড়ে দে, তারপর নীলের সঙ্গে যা হিসেব নিকেশ করার করে নিস তোরা, আমার কিছু বলার নেই। এই না গিনি, মেঘকে একদম ছাড়া যাবে না, ওই তো তোদের জামিন। ওকে ছেড়ে দিলে কিন্তু দাদা ভাই একটি পয়সাও দেবে না। এই তুমি কার দলে? তুমি মেয়েগুলোকে বদবদি দিচ্ছ কেন? অবভিয়াসলি তুমি যে দলে, আমি তার উল্টো দলে। তুমি নীলের দলে, তাই আমি ওদের দলে। আমাকে তো তোমার উল্টো দিকে থাকতেই হবে। আমরা কিনা বলে একেবারে যুযুধান প্রতিপক্ষ। দে তাড়াতাড়ি বের কর, দে। দাদা ভাই ক্ষমা গান্না করে 10 টাকা দিয়ে দে, কিরম করে হাত পাচ্ছে দেখ না। 10 টাকা? না 10 টাকা বলিস না, স্ট্যান্ডার্ডটাকে অতটা নিচে নামিয়ে দিস না। নীল, তুই 10,000 অব্দি উঠতে পারিস। না এসব কিচ্ছু হবে না। 50-এর 1 পয়সা নিচে হবে না। 50 পয়সাও কোত্থেকে জোগাড় করবে বেচারি? ও তো দুর্লভ হয়ে গেছে। আরে না 50 পয়সা না, 50,000 টাকা। আরে এটা তো দাদা ভাইয়ের কাছে খুবই সুলভ বিষয়। দে দাদা ভাই, দে। আমি বাথরুমে যাব, মানে এই রেটটা যে আমার বিয়ের সময় কততে গিয়ে দাঁড়াবে সেটা ভেবেই আমার বাথরুমে গিয়ে বসে থাকতে ইচ্ছা করছে। এই তো বাহ, চোখাচোখি হয়ে গেছে দুজনের। বৌদি ভাই, এবার তুমি একটু দাদা ভাইকে বলে দাও তো টাকাটা আমাদের তাড়াতাড়ি দিয়ে দিতে, নইলে কিন্তু আমরা ছাড়বো না। একদম। আরে দাদা ভাই, দে না, এইভাবে ছাড়া যাবে না। তুই দে, তাড়াতাড়ি দে। আচ্ছা ঠিক আছে, পাকা একবার। বেশি পাকা বলে বের করে দিচ্ছিস নাকি? হ্যাঁ কি আর করবো, গেল। দেখি এখানে মনে হচ্ছে গেল 25 আছে, এটা দিলাম। আর একদিন রাত্রিবেলা ডিনার করাবো। বাহ, ফাইনাল ডিল কিন্তু। এর বেশি আর একটাও কথা বলবো। ওকে, একদম পাক্কা ডিল তো? কোনো নজর হবে না? না। ব্যাস কি আবার? আরে বাবা, ওদেরকে ঢুকতে দে, আমারই তো পাওয়াটা করছে। আরে দাঁড়াও, আগে ঠাম্মির থেকে পারমিশনটা নিই। ঠাম্মি, এবার বলো, তোমার দাদু ভাই আর দিদি ভাইকে ঢোকার পারমিশন দিচ্ছ তো? মেঘ, যে অতীত কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, তাকে মনে রেখো না, ভুলে যাও। লক্ষ্মীটি আমার। নারে দিদিভাই, এইভাবে আমার খারাপ অতীত স্মৃতিগুলো বারবার আমার বর্তমানে ছায়া ফেলতে পারবে না। আমি নতুন করে শুরু করবো আবার এই জীবন। নীল আমার পাশে আছে,
এই বাড়ির সবাই আমার পাশে আছে, আমার আর কি চাই? মা বাপির আশীর্বাদ আছে, আমি তো সুখী হবই রে দিদিভাই। বলুন মিস রায়। নতুন করে তো স্যার আমার কিছু বলার নেই, আমার যা বলার ছিল আমি সেগুলো আগেই বলেছি। তার মানে আপনি বলতে চাইছেন যে ওই রিভলভারটা দিয়ে আপনার বোনের দিকে ফায়ার করেননি? না, কিন্তু অদ্ভুতভাবে আপনার আঙ্গুলের ছাপ কিন্তু ওই রিভলভারে পাওয়া গেছে। সেটা হওয়াটাই তো খুবই স্বাভাবিক, কারণ যেই লোকটা গুলি করে পালিয়েছিল, পালিয়ে যাওয়ার পর আমি কিউরিওসিটিতে ওই পিস্তলটা তারপরে তুলে আমার হাতে নিয়ে দেখেছি, তাই আমার হাতের ছাপ আছে। আমি সত্যি ভাবিনি যে কেউ আমাকে আমার ছোট বোনকে খুন করার চেষ্টায় সন্দেহ করতে পারে। সন্দেহ নয়, আপনার মা নিজের চোখে দেখেছেন আপনার বোনকে গুলি করতে। আপনি আপনার নিজের বোনকে গুলি করছেন, তিনিই কিন্তু মূল অভিযোগকারী। আমি সত্যি জানি না অফিসার, ঠিক কিসের বেসিসে আমার মায়ের বলা কথাগুলো আমার বলা কথাগুলোর থেকে বেশি বিশ্বাসযোগ্য। তবুও বলছি আমার মায়ের ভুল হয়েছে। একজন মা তার নিজের মেয়ে সম্পর্কে এরকম গুরুতর একটা অভিযোগ আনবে ভুল করে? ভুল না তাহলে মিথ্যে? আমার মা মিথ্যে অভিযোগ করেছেন। আপনার মায়ের আপনার সম্পর্কে মিথ্যে অভিযোগ আনার কারণ কি হতে পারে? অফিসার, আমার ফ্যামিলি ডাইনামিক্স বোঝা একটু ডিফিকাল্ট না, আমাদের ফ্যামিলিকে বোঝাই একটু ডিফিকাল্ট। ছোট করে বলতে গেলে আমাকে আমার বোনের বা তার ফ্যামিলির কাছাকাছি কেউ যেতে দেয় না, কেউ যেতে দিতে চায় না। হয়তো সেই কারণেই আমাকে চিরকালের মতো সরিয়ে দেওয়ার জন্য এই অভিযোগটা করা হয়েছে। সেটা কেন? আপনি কি এমন করেছেন যাতে তারা আপনার বোনকে আপনার থেকে দূরে রাখাই সেফ মনে করেছেন? আমি কিছু করিনি অফিসার, যা করার ওরা করেছে। আসলে অফিসার, আমার বোন মেঘ রায় আজ যাকে বিয়ে করেছে তার সঙ্গে আমার বিয়ে করার কথা ছিল, আমার বিয়ে ঠিক হয়ে গেছিল। তারপর আমার সঙ্গে চিটিং হয় একটা বোন। চিটিং করে আমার এই ছোট বোন মেঘ রায় নিজের হাজবেন্ডের সঙ্গে নিজেদের মধ্যে বিয়ে করে ফেলে। স্যার, আপনি আমার রিলেটিভসের মধ্যে কাউকে এই কথাটা জিজ্ঞেস করতে পারেন যে এটা সত্যি কি না। মানে সেখান থেকেই আমাদের মধ্যে সব গোলমালের সূত্রপাত। ওরা বিয়ের পরেও আমাকে শান্তিতে থাকতে দেয়নি অফিসার। ওরা নিজেদের লাইফের সঙ্গে আমার লাইফ একবারে জড়িয়ে। দেখুন, আপনার কেস হিস্ট্রি আমার খুব ভালো করেই জানা আছে। আপনি যা বলছেন সেগুলো পুরোপুরি সত্যি না। এনিওয়ে, রিভলভারটা কার কাছ থেকে জোগাড় করেছিলেন? রিভলভার মানে? ও আচ্ছা, ওই রিভলভার আমি তো বললাম যে ওটা আমার নয়। এনাফ মিস রায়, আপনার গল্প অনেক শুনেছি। নাও কাম টু দ্য পয়েন্ট। গানটা আপনি কার কাছ থেকে জোগাড় করেছেন? গান? ও, তার মানে আপনি জানেন আমার ছোট বোন মেঘ রায় খুব ভালো গান গায়। শি ইজ প্রিটি ফেমাস অলসো। মিস রয়, ডোন্ট ট্রাই টু অ্যাক্ট স্মার্ট। রূপ সান্যালের কাছ থেকে পিস্তল জোগাড় করেছেন। না মেঘ, না, আমি কোনোভাবেই কিছু স্বীকার করব না, একটা কথাও স্বীকার করব না, কিছুতেই না। যেদিন তোকে বা নীলকে আমি একেবারে সরিয়ে দেব পৃথিবী থেকে, সেদিন আমি সব স্বীকার করে নেব, সব কিছু। মেঘ, তুই এখন কি করছিস মেঘ? আবার কি কাল রাত্রিতে লুকিয়ে লুকিয়ে তুই আর নীল দেখা করছিস? লুকিয়ে প্রেম করছিস? মেঘ, কাল রাত্রি কেন সত্যিকারের কাল হয়ে আসে না তোদের জীবনে? আই জাস্ট উইশ।
হ্যালো, হ্যাঁ শুনলাম, দেখছি। হ্যাঁ এইমাত্র ফিরলাম বাড়িতে। ঠিক আছে, রাখি তাহলে। 10 দিনের পুলিশ কাস্টাডি হয়েছে। কে ফোন করেছিল? লয়ার। ওকে কোর্টে তুলেছিল, কিন্তু বেল কিছুতেই পায়নি। ওর ওই পিস্তলটাই ওর পক্ষে যাবতীয় সওয়ালকে দাঁড়াতে দেয়নি। ওটা তো একবারে জলজান্ত প্রমাণ না যে ও মেয়েকে মারার চেষ্টা করেছিল, একবারে শেষ করে দিতে চেয়েছিল। ওর হাতের ছাপ আছে ওখানে। অনেক চেষ্টা করেছিল বেলের জন্য, কিন্তু আই এম সরি মধুমিতা, পারলাম না মেয়েটাকে ফিরিয়ে আনতে। আমি তো তোমাকে একবারও বলিনি যে ওকে বেল করা। আমি চেয়েছিলাম ওর শাস্তি হোক, শাস্তি পাওয়াটাও দরকার। আর শাস্তি না পেলে চৈতন্য হবে না। ও যদি এই অন্যায়টা করে ছাড়া পেয়ে যেত অনিন্দ, তাহলে ও আরো কত অন্যায় না করতো। ক্রিমিনাল হয়ে গেছিল, একটা পাকা ক্রিমিনাল। আমি জানি কতটা কষ্ট বুকে চেপে রেখে তুমি কথাগুলো বলছো। কষ্ট হচ্ছে না গো, কষ্ট হচ্ছে না। আমার খুব আক্ষেপ হচ্ছে এটা ভেবে যে আমি আমার বড় মেয়েটাকে মানুষই করতে পারলাম না। বাড়িটা একদিন ফাঁকা হয়ে যাবে এরকম, সেটা তো জানতাম। যে যার নিজের জায়গায় চলে যাবে, আমরা দুজন বুড়ো বুড়ি এখানে থাকবো শুধু। তারপর আবার যখন মাঝে মাঝে ফিরে আসবে, বাড়িটা জ্যান্ত হয়ে উঠবে। কিন্তু এইভাবে একদিনে দুজনে, ওসব ভেবে আর কি হবে বলো? আমাদের ভাগ্যে যা ছিল সেটাই হয়েছে। তুমি বসো, আমি চা করি। না না, তুমি বসো, আমি করি। গো, একজন তো নিজের দোষে শাস্তি পাচ্ছে, কিন্তু আমাদের মেঘটা সুখী হবে তো নাকি হবে না? হ্যাঁ, সুখী হবে এই ভরসাতেই তো এরকম একটা খেলায় সামিল হয়েছিলাম তোমাদের সঙ্গে। তোমার কি সংশয় আছে? না না, সংশয় নেই। আমার কোনো সংশয় নেই। ও নীলকে ভালোবেসেছিল, নীলের হাজার দোষ থাকা সত্ত্বেও ভালোবেসেছিল। এবারের সুখটা যেন ওকে চিরকাল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকে গো। নীলের ওই হাজার দোষ আমাকে যে মাঝে মাঝে ভয় পাওয়াচ্ছে না তা নয়। অবশ্য অনেকগুলো দিনই তো কেটে গেছে, নীলের চেঞ্জটা আমরা দেখেছি। কিন্তু মেঘকে পেয়ে আবার যদি, না না, অমনটা ভেবো না। আমি তোমাকে বলছি, নীল না নিজের দোষ দুর্বলতা সবকিছু বুঝতে পেরেছে। আমি বলছি তুমি দেখো যে ও নিজেকে না শুধরে নিয়েছে। ও আগের ভুলগুলো আর কোনোদিনও করবে না। আর শুধু নীল নয়, নীলের বাড়ির লোকেরা নিজেদেরকে শুধরে নিয়েছে, মেঘকে আপন করে নিয়েছে। আর ওরা সকলে মিলে মেঘের ঢাল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সেইটা একটা বড় ভরসার জায়গা। আর আমিও বিশ্বাস করতে চাই যে নীল আর কোনো ভুল করবে না। কিন্তু আবার যদি ভুল করে, তাহলে এবারে অনিন্দ রায়ের অন্য চেহারা দেখবে। একবারের জন্যও যদি আমি বুঝি যে ও মেঘকে কষ্ট দিচ্ছে, তাহলে কিন্তু আমি ওকে ছেড়ে দেব না। থাক অনিন্দ, আজকে এই কথাগুলো থাক না। আজকে আর আমরা কোনো খারাপ কথা ভাববো না। আমরা শুধু ভাববো ওরা দুজনে মিলে খুব ভালো থাকবে, একে অন্যের সাথে ভালো থাকবে, একে অন্যকে ভালো রাখবে। ব্যাস এইটুকু। বেশ, তোমার কথাই রইল। আশেপাশে কেউ নেই, এই সুযোগ।
আরে তোমরা বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। না না, এখন আর তোমাকে ডিস্টার্ব করবো না, তুমি বরং একটু রেস্ট নাও, ঘন্টাখানিক মতো রেস্ট নাও, তারপর আবার নিচে রাখবো। হ্যাঁ, এখন যদি তোমার সাথে বসে আমরা আড্ডা দিই তাহলে আমাদের বকুনি দেবে, সবাই ভাববে হয়তো তোমাকে আমরা ডিস্টার্ব করছি। সত্যি তোমায় কিন্তু বেশ ক্লান্ত লাগছে বৌদি ভাই, আর যা ঝড় গেল তোমার উপর দিয়ে। এই কিনি আবার আবার এইসব কথা আমি বারণ করেছিলাম না তোকে, কেন বলছি? হ্যাঁ হ্যাঁ একদম একদম, সরি সরি, রিয়েলি সরি, আমি এগুলো আর কিছু বলবো না। আসলে এখানে থাকলে না বাজে কথাই বলবো। চল আমরা যাই, চল মিনি চল। হ্যাঁ যাবো, তুই আগে যা নিচে, তারপরে আমি যাব। আমি এখন একটু বৌদি ভাইয়ের কাছে থাকি, যদি ওর কিছু লাগে আমি পরেই যাব। কি দরকার হবে, কি দরকার হবে বৌদি ভাইয়ের? কিচ্ছু দরকার হবে না, আর যদি কিছু দরকারও হয় তাহলে যে কেউ চলে আসবে ও একবার ডাকলেই। এই বাড়িটাও অচেনা নয়, ঠিক আছে? সুতরাং তোমার এখানে থাকার কোনো প্রয়োজনীয়তাই নেই। শোন গিনি, তুই না আজকাল বড্ড বেশি দিদিগিরি ফলাচ্ছিস, বুঝেছিস? তাহলে কি দাদাগিরি ফলাবো? মানে দাদা ভাইয়ের মতো ধমকে রাখলে খুব ভালো হবে, তাই না? ও আচ্ছা, তুমি ধমক দেবে আর আমি সেটা চুপচাপ শুনে নেব, তাই না? শোনো, তুমি আমার দিদি নও। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছি। আমি চিমটি কাটবো। কি আরম্ভ করেছে এটা কি দুজনে মিলে? হ্যাঁ, পুরে তোরা ঘর থেকে বেরো, আমি একটু মেঘের কাছে যাব, মেঘের সঙ্গে কথা বলবো। না, তখন থেকে হাঁট হাঁট বকে চলেছে। বৌদি ভাই একদম ঠিক কথা বলেছে, এখানে একদম হইচই করবি না কিন্তু মিনি। আর বাবা, ওর একটু রেস্টের দরকার, ও টায়ার্ড হয়ে রয়েছে মিনি। দেখ, দুপুরবেলাও একটুখানি রেস্ট পাইনি, এখন রেস্ট নিক, ও রেস্ট নিক, তুই চল এখান থেকে চল। আরে বাবা দাঁড়া না, আমি কিছু করবো না। তুমি মোটেই চুপচাপ বসে থাকবে না, তুমি কথা বলে বলে বৌদি ভাইয়ের মাথাটা খারাপ করে দেবে। তুমি চলো আমার সাথে, চলো। আমি যাবো না। আরে তুই চুপ করে বসে থাকার পাত্রী, কথা বলে বলে তোর মাথাটা খেয়ে নিবি, চল। আরে বাবা, আমি